রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। পুষ্টিকর এবং নিরামিষ খাদ্য হিসেবে মাশরুম যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। বাণিজ্যিকভাবে আমাদের রাজ্যের খোলা পরিবেশে পোয়াল ছাতু এবং ধিংড়ি ছাতু এই দুই ধরনের মাশরুমের চাষ করা হয়। বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে অনেকেই জীবিকা নির্বাহ করে চলেছেন। এই ঝিনুক মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর বঙ্কিম রুদ্র। আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগ থেকে যে প্রয়াস নিয়েছি তা হলো গ্রামীণ এই যুবক যুবতীদের যদি মাশরুম চাষ করিয়ে ওদিকে স্বনির্ভর করে তোলা যায় তাহলে ওরা এক্সট্রা একটা ইনকামও করতে পারবে এবং তার সঙ্গে হচ্ছে প্রোটিন যে পাওয়ার বিষয়টা আছে এই মাশরুম যারা নিজেরা চাষ করবে এবং চাষ করার পরে নিজেরা খেতে পারবে এবং সেখান থেকে তারা হচ্ছে প্রোটিন পাবে। মাশরুম হচ্ছে একটা সুস্বাদু পুষ্টিকর খাবার। এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস থাকে। এর মধ্যে ফ্যাট খুব কম পরিমাণে থাকে, খনিজ লবণ যথেষ্ট পরিমাণে থাকে। যদি আমরা গরুর দুধ, মাছ, মাংস, ডিমের সঙ্গে তুলনা করি তাহলে মাশরুমের প্রোটিন কন্টেন্ট সব থেকে বেশি। তারা হচ্ছে একটা বিকল্প আয়ের সন্ধান পাবে এবং নিজেরা হচ্ছে স্বনির্ভর হতে পারবে। আমাদের ভারতবর্ষে মূলত হচ্ছে দুই ধরনের মাশরুম প্রচুর পরিমাণে চাষ হয়। একটা হচ্ছে বাটন মাশরুম আর একটা হচ্ছে ওয়েস্টার বা ঝিনুক মাশরুম। এছাড়া আরও দুই ধরনের মাশরুম আছে, যেমন প্যাডি স্ট্র মাশরুম বা পোয়াল ছাতু যেটাকে আমরা বলি, আর হচ্ছে মিল্কি মাশরুম যাকে বলা হয় দুধ ছাতু। এইগুলো চাষ করা যেতে পারে, কিন্তু আমরা মালদার যদি আবহাওয়ার দিকে যদি একটু তাকাই তাহলে আমাদের এখানে একমাত্র ঝিনুক ছাতু যেটা বলি সেটাই চাষ করা সম্ভব। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে ধানের খড় বা গমের খড় থেকে আমরা মাশরুম চাষ করতে পারি, কিন্তু আমরা এখন দেখছি যে কলাইয়ের যে ডাঁটা, আখের ছিবড়া এবং হচ্ছে গমের যে ভুসি, এগুলো থেকেও আমরা হচ্ছে মাশরুম চাষ করতে পারি। কলাইয়ের স্ট্রগুলোই নিই বা ধানের স্ট্র নিই বা গমের স্ট্র নিই, যাই নিই না কেন, সেটাকে আমরা হচ্ছে ছোটো ছোটো টুকরো করে প্রথম সেগুলো কাটি 2 থেকে 3 সেন্টিমিটার সাইজ করে। তারপর সেগুলোকে আমরা একটা জলের মধ্যে ভিজিয়ে রাখি। জলের সাথে আমরা মেশাই ব্লিচিং পাউডার আর হচ্ছে চুন। 1 লিটার জলের জন্য হচ্ছে 2 গ্রাম চুন দরকার, 1 গ্রাম ব্লিচিং পাউডার দরকার। ওটাকে জলের মধ্যে ভালো করে গুলে দিয়ে তারপর এই যে খড়গুলো বলছি এই খড়গুলোকে আমরা 24 ঘন্টা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে 24 ঘন্টা পর আমরা হচ্ছে খড়গুলোকে জল ঝরিয়ে নিলাম। জল ঝরানোর পরে আমরা হচ্ছে সিলিন্ডার তৈরি করতে পারি। সেই সিলিন্ডার আর কিছুই না, দুমুখ খোলা একটা প্লাস্টিক নেওয়া হয়। প্লাস্টিকের একটা দিককে আমরা হচ্ছে বন্ধ করলাম, দড়ি দিয়ে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে আমরা ওর মধ্যে হচ্ছে ধানের খড় বা গমের খড় বা আখের ছিবড়া এগুলোকে আমরা হচ্ছে যে স্তর তৈরি করি। প্রথমে হচ্ছে চারাগুলো একটা আমরা ধান, খড় বা আখের ছিবড়া এগুলো দিয়ে একটা স্তর তৈরি করলাম। স্তর তৈরি করার পরে হচ্ছে কিছু বীজ আমরা ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আবার একটা ওই চারাগুলো সমান একটা স্তর তৈরি করলাম, আবার বীজ দিলাম। এরকমভাবে 5-7টা যখন আমরা স্তর তৈরি করলাম তখন ওই পলিথিনটাকে একটা সিলিন্ডারের মতো দেখতে হবে। এবার হচ্ছে পলিথিনের মুখটাকে আমরা বন্ধ করে কয়েকটা ফুটো করে দেবো, যাতে করে জলটা সহজেই হচ্ছে বের হয়ে যেতে পারে। এই অবস্থায় আমরা সিলিন্ডারটিকে একটা ঠান্ডা জায়গায় রাখবো। ঠান্ডা জায়গায় রাখলে দেখা যাবে আস্তে আস্তে সিলিন্ডারটা সাদা হতে শুরু করছে এবং দেখা যাবে 17 থেকে 18 দিনের মাথায় পুরো সিলিন্ডারটা সাদা ধপধপে হয়ে যাচ্ছে। যখন এই রকম অবস্থা তৈরি হবে তখন আমরা হচ্ছে দিয়ে নতুন একটা ব্লেড দিয়ে অবশ্যই আমরা সিলিন্ডারটাকে কয়েকটা জায়গায় আমরা ছিদ্র করে দেবো। ওই ছিদ্র দিয়ে সহজেই হচ্ছে মাশরুম বের হতে পারবে। এভাবে একটা সিলিন্ডার থেকে মাশরুম পেতে আমাদের সময় লাগে 25 দিনের মতো। যখন টেম্পারেচার 15 থেকে 30-এর মধ্যে থাকে তখন আমরা এই দিনটা রেকমেন্ড করি। 25-26 দিনের মাথায় প্রথম মাশরুম পাবো। যদি টেম্পারেচার খুব ডাউন হয়ে যায় তখন সেখানে 2-4 দিন বেশি সময় লাগবে, অর্থাৎ 28-29 দিনের মতো সময় লাগবে। আবার যখন একটু টেম্পারেচার বেশি হয়ে যাবে তখন সেখানে আমরা লক্ষ্য করব যে 25 দিনে 2-3 দিন আগেই, অর্থাৎ 22-23 দিনের মাথায় মাশরুম পেয়ে যাচ্ছি। 25 দিনের মাথায় হারভেস্ট করার পরে ওই সিলিন্ডারটা আমরা সকালে বিকেলে জল স্প্রে করতে থাকি। এইভাবে দেখা যাবে 35 থেকে 40 দিনের মাথায় দ্বিতীয়বার মাশরুম পাচ্ছি একই সিলিন্ডার থেকে, এবং 50 থেকে 55 দিনের মাথায় তৃতীয়বার একই সিলিন্ডার থেকে আমরা মাশরুম পাচ্ছি। অর্থাৎ একটা সিলিন্ডার থেকে আমরা 3বার মাশরুম পাচ্ছি এবং সেই 3বারে টোটাল যে মাশরুমের পরিমাণ সেটা 1.5 থেকে 2 কেজি মতো হবে। এটাকে আমরা কাঁচা অবস্থায় খেতে পারি অথবা এটাকে আমরা ড্রাই করে প্রিজার্ভ করতে পারি। একটা সিলিন্ডার তৈরি করতে গেলে 1 প্যাকেট বীজ লাগে, একটা পলিথিনের টুকরো লাগে, কিছু পরিমাণ চুন এবং হচ্ছে ব্লিচিং পাউডার লাগে। এছাড়া হচ্ছে যে মানুষ তৈরি করবে তার একটা নিজস্ব পারিশ্রমিক আছে। টোটালটা মিলিয়ে আমরা একটা সিলিন্ডারে ম্যাক্সিমাম কস্ট ধরতে পারি 40 টাকা। এবং একটা সিলিন্ডার থেকে 3বারে যদি আমি 1.5 কেজি যদি মাশরুম পাই, যার বাজার মূল্য হচ্ছে 100 টাকা প্রতি কেজি, তাহলে আমি 150 টাকা হচ্ছে একটা সিলিন্ডার থেকে মাশরুমের দাম পাচ্ছি। খরচ করছি 40 টাকা।
অর্থাৎ একটা সিলিন্ডার থেকে সহজেই আমি 110 টাকা ইনকাম করতে পারি। এইভাবে মাশরুম চাষ আমরা নিজেদের খাওয়ার জন্য করতে পারি। লো কস্ট একটা স্ট্রাকচার বানান বাঁশ দিয়ে, ওপর পলিথিন দিয়ে দেন। আপনি ওই 10x10 একটা রুমের মধ্যে 150টা সিলিন্ডার আপনি সহজেই রাখতে পারবেন। তো 150টা সিলিন্ডার যদি আপনি রাখতে পারেন, তাহলে সেখান থেকে আপনি যদি প্রতিদিন যদি 15টা করে যদি সিলিন্ডার যদি বসিয়ে যান, তাহলে আপনার 10 দিনে 150টা সিলিন্ডার রেডি হয়ে গেল, এবং তার 25 দিনের পর থেকে আপনি কন্টিনিউয়াস একটা ইনকাম পেতে থাকবেন। একটা লাইনের দড়ির মধ্যে আপনি 5টা সিলিন্ডার রাখতে পারবেন। ওই 10x10 যদি একটা রুম ধরি, তাহলে সেখানে ইজিলি 150টা সিলিন্ডার আমরা রাখতেই পারি। একটু ব্লিচিং পাউডার মেঝেতে ছড়িয়ে দেন, এবং রুমের যে দেয়াল যেগুলো আছে সেই জায়গায় একটু ফরমালিন স্প্রে করে দেন। কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষের অভিজ্ঞতা জানালেন মালদা জেলার রতুয়ার গৃহবধূ শাহনাজ পারভেন। মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমি মাশরুম ট্রেনিং নিয়েছি। 25 দিনের মাশরুমের ট্রেনিং নিয়েছি। এই মাশরুম অল্প সময়ে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে চাষ করা হয়। ট্রেনিং নেওয়ার পর আমি ঘরে মাশরুম চাষ করি। আমি একজন গৃহবধূ, এই মাশরুম চাষ করে আমি কিছু মাসে 2 থেকে 2,500 টাকা ইনকাম করি। আমাদের বাজারে বিক্রির কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি ছোট করে চাষ করে ঘরে করে দেখছিলাম যে সেটা বাজারে বিক্রি হবে কিনা, তো দেখছি না বাজারে বিক্রি হচ্ছে ভালো। আর আগামী দিনে আমি বড় করে করব। সারা বছর ধরে আমাদের রাজ্যে যে সমস্ত ফুলের চাষ করা হয় তার মধ্যে অন্যতম হলো গাঁদা। এই ফুলের অনেক রং রয়েছে। স্থানীয় চাহিদার ভিত্তিতে চাষিরা তাদের পছন্দসই জাতটিকে বেছে নেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল চাষী তরুণ মণ্ডল 1 বিঘা জমিতে এই সময় রক্তগাঁদা চাষ করেছেন। রক্তগাঁদা কেবল শীতকালেই চাষ করেন তিনি। এছাড়াও ধাপে ধাপে বিভিন্ন রঙের গাঁদাও চাষ করেন তিনি। এখন রক্তগাঁদা ফুল তুলে চলেছেন এই কৃষক। তার গাঁদা চাষের অভিজ্ঞতা জানালেন অন্নদাতাকে। মোট আমরা বিঘে 3 ফুল চাষ করি। রক্তগাঁদা আছে 1 বিঘে মতো, দোপাট আছে 10 কাঠা, আর 1.5 বিঘে মতো আমাদের জবা ফুল আছে। এই নিয়ে আমাদের মোটামুটি ফুল চাষ হয়। বছরে একবারই এই গাঁদাটা চাষ হয়, এবং শীতকালে একটা উৎসবের কাল, এই কালারটার জন্য এই মালটার চাহিদা থাকে। এই চাষ পদ্ধতি, প্রথমে জমিটা নাঙল দিয়ে ভালো করে চষতে হয়। তারপরে বিঘে প্রতি 1 কুইন্টাল জৈব সার এবং সামান্য পরিমাণে রাসায়নিক সার, ফসফেট, অ্যামোনিয়া, পটাশ এগুলো দিয়ে জমি তৈরি করতে হয়। তারপরে জমিগুলো 4 হাত বাই 2 হাত বা 3 হাত বাই 3 হাত ভাটা করতে হয় কোদাল দিয়ে। সেই ভাটার পরে এই চারাগুলো আমরা নিজেরাও তৈরি করি। আমরা নিজেদের তৈরি করতে না পারে এই চারাগুলো আমরা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে কিনে নিয়ে আসি। 1 বিঘায় ধরেন 3000 থেকে 3500 মতো চারা ধরে। চারা বসানোর পরে আমরা কিছু কীটনাশক স্প্রে করি। 1 সপ্তাহ পরে চারাটা যখন জমিতে লেগে যায়, 1 সপ্তাহ পরে আমরা তখন কিছু ফসফেট, অ্যামোনিয়া, বিঘে প্রতি 20 কেজি ফসফেট, 10 কেজি অ্যামোনিয়া দিয়ে আমরা চারাটার চারিধার দিয়ে দিই। তারপরে ঠিক 1 মাস পরে আমরা 14-35 বা 10-26 সার বা 15-15 যে কোনো একটা সার যার যা পছন্দ, এই সার দিয়ে আমরা চারার গোড়া মাটি দিয়ে ঠিক বেঁধে দিই। তার ঠিক আবার মাসখানিক পরে যদি সেই জমিতে সারের কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা সার দিই। না হলে গাছের গোড়ার দিকে আমরা স্প্রে করি বিভিন্ন রকম কীটনাশক ওষুধ। এবং ঠিক 2.5 থেকে 3 মাসের আগে, 2.5 মাসের ভিতর ঠিক ধরন আসে, এবং তারপরে ফুল তুলি। এই ফুলের অনেক রকম সমস্যা আছে, যেমন ফুলটার অনেকটা টেম্পার দরকার, আবার দেখা যাচ্ছে ফুলটার অনেকটা কালার দরকার। তার জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ স্প্রে করি, যেমন কুমানেল বা এসকোর, এইগুলো আমরা স্প্রে করি। এই ফুলটা 2.5 থেকে 3 মাস হয়। তার মধ্যে শীত যদি চলে যায়, বাজারও পুড়ে যায়। যতদিন শীত থাকে ততদিন বাজার থাকে। এইভাবে আমরা এই পদ্ধতি চাষ করি। চারা বসানোর থেকে একটা ফসল মানে এই রক্তটা শেষ হওয়ার টাইম 5 মাস। রক্তটা শেষ হয়ে যাবে এবং জমিও খালি হয়ে যাবে। ফুলটা বিঘাপতি প্রথমে যখন আমাদের প্রথম ধরন আসবে, তখন দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে 5 থেকে 8 কেজি ফুল হবে, কি 10 কেজি ফুল হবে। ঠিক 1 সপ্তাহের মাথায় সেই ফুলটা দিয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে 30 থেকে 40 কেজি। তার 1 সপ্তাহের মাথায় সেই ফুলটা দাঁড়িয়ে যাবে 1 কুইন্টাল। এইভাবে ঠিক মিডল পোর্শনে যখন ঠিক গাছটার বয়সটা 3 মাস 3.5 মাস বয়স হবে, তখন এই ফুলটা বিঘাতে আমাদের দেখা যাচ্ছে 8 থেকে 10 কুইন্টাল মাল তৈরি হবে সপ্তাহে। কিন্তু এবার হচ্ছে যদি শীত ঠিক মতো থেকে যায়, তাহলে বাজার থাকবে। শীত না থাকলে এই ফুলের বাজার থাকবে না। সব কিছু ফুলটা ওয়েদার নিয়ে, শীত নিয়েই সব। প্রথমে যখন আমাদের এই ফুলটা উঠেছিল, তখন 40 টাকা থেকে 45 টাকা আমরা বিক্রি করতে পারছি কেজি। এই ফুলের মূলত 2টোই জাত আছে। একটা আছে জলদি, আর একটা আছে নাবি, যেটা আমন। এই আমনটা আপনার অনেক দেরিতে হয়। আমনটা সময় লাগে 3 মাস। চারা রোপণের থেকে 3 মাস পরে সেই ফুলটা আসে। আর জলদিটা যেটা, সেটা আমার 2.5 মাসের ভিতর ফুলটা আসে, এবং জলদিটা খুব অ্যাডভান্স ওঠে।
আর আমনটা অনেক পরে ওঠে। এই দুটোই জাতে ফুলের মেনটেন করতে হয়, শীতকালেই হয় এবং অন্যান্য ফুলের থেকে এই ফুলেরটা দূরত্ব অনেক বেশি রাখতে হয়। তার কারণ এই ফুল গাছটা শীত যত পড়বে ফুল গাছটা তত ঝাঁকড়াবে এবং তত লতাবে, এবং এর যে জায়গাটা দরকার উপযুক্ত জায়গা না পেলে এই ফুলটা ভালো হবে না। এবং চলাচলের পথ রাখার জন্যে আমাদের এই ফুলটা যে প্রস্থান দিয়ে আমাদের আসা যাওয়া করতে হবে, মানে এই গাছের থেকে ওই গাছের দূরত্ব থাকবে মিনিমাম 2.5 থেকে 3 হাত, এবং লম্বায় যে দূরত্ব থাকবে 1 হাত, এবং এই মিডল পোর্শন দূরত্ব রাখা চলাফেরার, এবং আরে ফুল গাছটা অনেকটা ফেপে যাবে শীতকালে। এর জন্যই আমরা অনেক দূরত্ব নিয়ে এই ফুলটা লাগাই। 15 দিন অন্তর একটা সেচ দিতে হয়। সার আমার যদি প্রয়োগ হয় মাত্রা যে বাজার ঠিক লেভেল থাকে বা মালের যদি ছোট হয়ে যায় তাহলে আমরা সার অল্প পরিমাণ বিঘা প্রতি 15 থেকে 20 কেজি সার আমরা 15 সার আমরা প্রয়োগ করি, এবং 15 দিন অন্তর অন্তর জলটা দিয়ে যেতে হবে, এটাই আমাদের নিয়ম। এই ফুলটা একটা সিস্টেম কি শীতকালে এই ফুলটা যত সকালে তোলা যাবে তত ফুলটা ভালো, যত কুয়াশা থাকবে এর ভিতর ততই ফুলটা হার্ডি হবে এবং ফুলটা দেখতেও গ্লেস হবে। এই জন্য এই ফুলটা সকালে তুলতে হয়। সকালে আমরা তুলবো, ফুলটা 8টার ভিতর তুলে নেবো। এই ফুলটা তুলে নিয়ে আমরা এখান থেকে সোজা ঠাকুরনগর মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে আমরা ফুলটা বেচা কেনা করি। টোটাল বিঘা প্রতি আমাদের একটা গড় লেভেল যে খরচা আছে, এই ফুলটা 8 থেকে 10 হাজার টাকা আমাদের খরচা আছে, এবং বেচা কিনা মার্কেটের উপর নির্ভর করে এবং ওয়েদারের উপর নির্ভর করে। যদি আমাদের ওয়েদার শীত যদি ঠিক জমজমাট থাকে 30-40 টাকা কেজি বেচতে পারলে এই বিঘা প্রতি এই ফুলটা আমরা মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা বেচতে পারি। আর যদি শীত না থাকে বিঘা প্রতি আমরা 15 থেকে 20 হাজার টাকা বেচতে পারবো না। টোটাল এই ফুলটা নির্ভর করবে একদম ওয়েদারের পরে, ওয়েদারই মেনটেন করে দেবে এর বাজার। এত কম খরচা এর একটাই কারণে এই ফুলের সার খুব কম লাগে, এবং শীতকালে কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না। এই ফুলটা আহামরি কোনো স্প্রে করা লাগে না। দড়ি খুঁটো দিতে হয় একটাই কারণে, শীতকালে এই ফুল গাছটা খুবই দ্রুত বেড়ে যায় এবং ফুল তোলার সময় যে চলাচলের লাইনগুলো পুরো ঢেকে যায় এবং চলাচলা করার সময় ফুল গাছগুলো ভেঙে চুরে একদম নষ্ট হয়ে যায়। তার জন্য এই দড়ি আর সুতো আমরা ব্যবহার করি, ফুল গাছটা সেফ থাকে, এবং আমরা যারা লিভার নিয়ে ফুল গাছ মানে ফুল তুলি তাদের পক্ষে খুব সুবিধা হয় এবং গাছগুলো সতেজ থাকে এবং নষ্ট হয় না। এবারে দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার করিমপুর থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন দিবাকর সাহা। তিনি জলদি টমেটোর চাষ করেছেন। এখন গাছের পাতায় ধসা রোগ দেখা যাচ্ছে। তিনি এর প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। বেগুনের পরিবারভুক্ত সবজিগুলোর মধ্যে টমেটোতে এই রোগের উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায়। এই রোগটি ছত্রাকঘটিত ও বীজবাহিত। আগের আক্রান্ত ফসলের অবশেষ যদি জমিতে রয়ে যায় তাহলে তার মধ্যে এই রোগের ছত্রাক 1 থেকে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকে। এই রোগের লক্ষণ টমেটোর পাতায় প্রথমে প্রকাশ পায়। বয়স্ক পাতায় ছোট ও কালো দাগ দেখা যায়। এই দাগের পরিধি হলুদাভ হয়ে থাকে। দাগগুলো পরে বাড়তে থাকে। জলদি ধসা রোগের ফলে তৈরি হওয়া এই দাগগুলোর একটা বিশেষত্ব আছে, এগুলি দেখতে টার্গেট বোর্ডের মতো হয়ে থাকে। বোঁটায় এবং ফলেও এই রোগের লক্ষণ দেখা দিতে পারে। আক্রান্ত ফলেও টার্গেট বোর্ডের মতো দাগ দেখে সহজেই রোগটি চেনা যায়। এই রোগের উপদ্রব এড়াতে হলে পরিচর্যা ব্যবস্থার উপরে বেশি গুরুত্ব দিতে হবে। চাষের জন্য বেছে নিতে হবে জল নিকাশি ব্যবস্থাযুক্ত উঁচু জমি। ফসল চক্রে 2-3 বছর টমেটো পরিবারের ফসল যেমন আলু, লঙ্কা, ক্যাপসিকাম এগুলো চাষ করা চলবে না। এই রোগ সহনশীল জাতের টমেটো চাষ করতে হবে। স্বর্ণ সম্পদ, উৎকল, উর্বশী প্রভৃতি জাতের মধ্যে এই রোগের বিরুদ্ধে সহনশীলতা দেখা যায়। জমি তৈরি করার সময় যথেষ্ট পরিমাণে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাস ফ্লোরোসেন্স একত্রে মিশিয়ে কয়েকদিন জাঁক দিয়ে রেখে তারপরে প্রয়োগ করলে মাটিতে রয়ে যাওয়া ক্ষতিকারক জীবাণুর পরিমাণ কমে। এর ফলে রোগ কম দেখা যায়। বীজ অবশ্যই শোধন করতে হবে। প্রতি কেজি বীজে 2 গ্রাম কার্বেন্ডাসে মিশিয়ে বীজ শোধন করতে হবে। এই সব ব্যবস্থাগুলো নেওয়ার পরেও যদি রোগ দেখা যায় তাহলে রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। যেসব রাসায়নিক ছত্রাকনাশক বেছে নিতে হবে সেগুলো হলো ম্যানকোজেব 2.5 গ্রাম অথবা কপার অক্সিক্লোরাইড 4 গ্রাম অথবা প্রোপিনেব 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এখন বাজারে অনেক মিশ্র ছত্রাকনাশক পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করলে বেশ ভালো কাজ দেয়। সেই ছত্রাকনাশকগুলো হলো ম্যানকোজেব ও সাইমক্সানিলের মিশ্র ছত্রাকনাশক 2.5 গ্রাম অথবা ফেনামিডন ও ম্যানকোজেবের মিশ্র ছত্রাকনাশক 2.5 গ্রাম অথবা ডাইমিথোমর্ফ ও ম্যানকোজেবের মিশ্রণে তৈরি ছত্রাকনাশক 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। লেবু গাছে পূর্ণ ফলন আসতে প্রায় 2 থেকে 2.5 বছর লেগে যায়। অন্তর্বর্তী এই সময় লেবু বাগানের মূল জমিতে বিভিন্ন ফসল চাষ করে বাড়তি আয় বজায় রাখা যায়।
মালদা জেলার গাজল ব্লকের প্রগতিশীল কৃষক বিকাশ রঞ্জন সরকার তার 6 বিঘা জমিতে প্রধান ফসল লেবুর সাথে সাথী ফসল হিসেবে কলা, মিষ্টি কুমড়ো এবং ওলের চাষ করেছিলেন। এখন প্রধান ফসল লেবু বাগানের পরিচর্যা চলছে। লেবু বাগানের অন্তর্বর্তী পরিচর্যা সম্পর্কে বিকাশবাবু জানালেন আমাদের। একটা ফ্যামিলি জমি কিন্তু কমে গেছে। কম জমির উপরে আমাকে লাভ্যাংশ নিতে গেলে আমাকে সাথী ফসল হিসাবে যা কিছু করার এবং মিশ্র চাষ যদি আমি না করি তাহলে কিন্তু সম্ভব নয়। গতানুগতিক চাষ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে একই রকম জমিতে 2-3 রকমের ফসল করে সূর্যের আলোটাকে পুরোপুরি কাজে লাগিয়ে আমরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি। দীর্ঘদিন ধরে আমি বহুতলীয় চাষ করি এবং তার চাষে আমি যথেষ্ট সাকসেস। এর আগে প্রাথমিক পর্যায়ে ছিল এখানে তরমুজ, মিষ্টি কুমড়া এগুলো ছিল, সেগুলো এখন উঠে গেছে। এখন আমার এর মধ্যে আছে ওল, শুরু হয়ে গেছে আবার কলা আর লেবুর গাছে এখন পরিচর্যার সময়, বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার। আগামীতে এটা মূল লেবু বাগান হবে। যে সমস্ত ফসল আছে এক্সট্রা সেগুলো আগামী 2 বছর পর্যন্ত আমি নিয়ে নিতে পারি সাথী ফসল হিসাবে, কারণ কেউ কাউকে ডিস্টার্ব করছে না, ছায়া একে ডিস্টার্ব করবে না। লেবু গাছের বয়স এখনো 1 বছর হয়নি, 11 মাস হয়েছে। এটা 6 বিঘা জমি। সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া ছিল, তরমুজ ছিল, সেগুলো করেছি। সবচেয়ে বড় কথা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি তরমুজ আর মিষ্টি কুমড়াতে মেনটেন করব, সেই সারগুলো এদিকে পরে লেবু এটাতে পেয়ে যাবে। আর ওদের জন্য যে পরিচর্যা করবো সেটাও ফাউ হিসাবে লেবুটা পেয়ে যাবে, ওর জন্য আলাদা পরিচর্যা করতে হচ্ছে না। লেবু বাগানে বছরে 2 বার পরিষ্কার করতে হয় এবং সার দিতে হয়, যেটা বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার। আর এখানে সমস্ত দেশি কলাগুলোই আছে, কাঁচা কলা সেগুলো, প্লাস আমাদের দেশের কিছু ভ্যারাইটি আছে যেগুলো কম যত্নেও হয়, সেগুলো এখানে দেওয়া আছে। এবং ওল যেটা আছে সেটারও সিজন শেষ। আগামী যখন আসবে সময় রোয়া কলার, ফাল্গুন মাস, তখন আমি কিন্তু ওলটাকে তুলে নেব এবং তুলে নিয়ে তখন সেটা বীজ হিসেবে আমি ব্যবহার করব। 1 বছর হলো, আরো 1 বছর লাগবে। 3 বছর পর থেকে আমি ফলনটা পেতে থাকবো। 5 বছর পর্যন্ত ফুল ফ্লেজেড হয়ে যাবে গাছটা, কিন্তু 2 বছর পর থেকে এটা ফলন দিতে শুরু করে। তখন হয়তো গাছ প্রতি 100, 150 টাকা করে হয়তো আমি পাবো। 3 বছর পর, 4 বছর, 5 বছরের মাথায় প্রতিটা গাছ গড়ে 500 টাকা, কোনো কথাই বলতে হবে না। এবং আপনার 5 ইয়ার, 8 ইয়ার, তখন কিন্তু এক একটা গাছ আমি 1000 টাকা ধরে রাখতেই পারি। যদি টাকায় 2টো করে লেবু বিক্রি হয় তাও কিন্তু আমি 1000 টাকা গাছ প্রতি পাবো। এই সময় গাছের গোড়া পরিষ্কার করতে হবে এবং সার দিয়ে মাটি দিতে হবে। এখন খোল যদি দিয়ে দিই, এক একটা গাছ প্রতি ½ কেজি করে খোল, এবং সেটা দিয়ে মাটি চাপা দিয়ে দিই আমি গোড়াতে দিয়ে, কারণ লেবু গাছে গোড়া খোঁড়া চলবে না। খুললে যে সমস্ত ওদের মেইন শিরাগুলো যেগুলো কাটা পড়বে, রুটগুলো, তাতে কিন্তু এনার্জিটা গাছ তখন ওখানে দেবে, ফলনের দিকে হ্যাম্পার হয়। লেবু গাছের গোড়াতে জল বসা চলবে না। মাটি দিলে সেটা একটা প্লাস পয়েন্ট, যে ধীরে ধীরে গোড়াটা উঁচু থাকছে, জলটা বসবে না। বছরে 2 বার, একবার বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার। জল যদি নেহাত প্রয়োজন পড়ে তখন তো জল দিতেই হবে, কারণ জল ছাড়া তো গাছের স্বয়ংক্রিয়তা রক্ষা হবে না। একটা বিশেষ সময় আছে, ক্রিটিক্যাল টাইম আছে, যখন ফুল ধরছে তখন জল দেওয়া যাবে না। তারপর ফল ধরে গেলে তখন আমি জল ইচ্ছা মতন দিতে পারি যখন খুশি। রোগ পোকার আক্রমণ বলতে একটা ধরে, বিশেষ করে মিলিবাগ যেটা দয়ে পোকা আমরা বলি, সেটা হয়। আর সাইট্রাস ক্র্যাঙ্কার একরকম আছে যেটা গাছের পাতাতে ধরে এবং লেবু ফলন্ত অবস্থায় লেবুতেও ওটা স্কর্চিং হয়ে যায়। সেক্ষেত্রে ম্যাঙ্কোজেট দিলে ওটা সেরে যায়। মোট টোটাল কস্টিং হিসাব করতে গেলে 50 টাকা পার ইয়ার একটা গাছের জন্য খরচ হবে আমার। আর কলা গাছের ক্ষেত্রে আমি খোলের সাথে একটু ফসফেট, পটাশও ওখানে দিতে হয়, কারণ ওদের পটাশ লাভিং ক্রপ, পটাশ ওদের প্রয়োজন হয়, ফলে সেটা দিতে হয়। ফলে ওই গড়ে 50 থেকে 60 টাকা যদি গাছ প্রতি খরচা করি, একটা মাদা প্রতি খরচা করি, তাহলে সেখানে 2-3টা গাছ আমার মানুষ হয়ে যাচ্ছে। ফলন বলতে এক একটা গাছে আফটার 5 ইয়ার এক একটাতে 1000 টাকা করে আমি পাবো কমপক্ষে। যদি টাকা 2টো করে লেবু বিক্রি হয়, এখানে ওজনে তো বিক্রি হয় না লেবু, গন্তিতে এখানে বিক্রি হয়, তাহলে যদি এক একটা গাছে 1500, 1800, 2000 করে ফলে, কোনোটা বেশি ফলবে, কোনোটা কম ফলবে। 5 বছর পর্যন্ত, 3 বছর পর থেকে 2-3 বছর আপনি 500 টাকা হিসাব করতে পারেন। তারপরে যখন 5, 6, 7 বছর হয়ে যাবে তখন 1000 টাকা পার প্ল্যান্ট। তো এখানে আমার 400 গাছ আছে, 6.5 বিঘা জমি। এই 400 গাছ যদি 1000 টাকা করে হয় তো কত, 4 লাখ টাকার ব্যাপার। কিন্তু আমাকে 1 বছর 2 বছর অপেক্ষা করতে হবে, কোনো প্রোডাকশন নাই। ফলে এই প্রোডাকশনটা নিতে গেলে যাতে আমার ইনকামটা সঠিক থাকে, তার জন্য সাথী ফসল হিসাবে আমাকে ইনকামটাকে করে নিতে হবে। সাথী ফসল নির্বাচনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে প্রতিবাদী এবং সহযোগী। ডিপ রুটের সাথে ডিপ রুটেড চলবে না, এবং শ্যালো রুটের সাথে ডিপ রুটেড চলবে। ফলে যেটা যে প্রজাতির গাছ, আমাকে অন্য প্রজাতির কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে যেখানে ডিস্টেন্স, শ্যালো রুটের আমার কলাটাও, কিন্তু ডিস্টেন্স যেহেতু প্রতিটা গাছ থেকে গাছ 7 ফিট, ফলে এখানে কোনো ডিস্টার্ব করবে না আপাতত। পরে আমি আবার এটা কলাটা যখন উঠে যাবে আরেক বছর পরে, কারণ এমব্রাগন সেট উপরে উঠে যাবে, ছায়া কোনো ডিস্টার্ব করবে না, এবং তার আনুপাতিক হারে যদি আমি সারটা দিই, তাহলে পেঁপে একটা লাভজনক ফসল এবং মার্কেটে দামও আছে, এবং আমি সাথী ফসল হিসেবে সেটা পেয়ে যাচ্ছি। 2 বছর পরে আমি পেঁপে গাছ নষ্ট করে দিলাম, তখন কেবল লেবুটাই থাকলো, তাহলে এটা একটা লাভজনক ফসল, এবং এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।